স্বাগতম। গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। সময়কাল ত্রেতা যুগ, স্থান দণ্ডকারণ্য, সময় মধ্যরাত। প্রাসাদের একটি কক্ষে দণ্ডায়মান এক তেজোদৃপ্ত ঋষি, তাঁর সামনে নতজানু ভয়ঙ্কর দর্শন এক রাক্ষস। মন্দ্র স্বরে ঋষি বলে উঠলেন, তোমার প্রার্থনা আমি স্বীকার করলাম, কিন্তু যে পাপ তোমরা এতদিন করেছ তার প্রায়শ্চিত্ত তোমাদের করতেই হবে। মনে রেখো, তোমার প্রাণ ভিক্ষা আমি যে মঞ্জুর করলাম তা কেবল তোমাদের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিতে, কিন্তু তোমার সাথী আর তার স্বরূপে ফিরতে পারবে না। সেজন্য আমার ভোক্তাবশিষ্ট মাংসখণ্ড তোমার সঙ্গে রাখো, যাতে তোমার সাথে তার আত্মাও এই ধরিত্রীর বুকে থাকতে পারে। আমি এই কক্ষ থেকে নিষ্ক্রান্ত হওয়া মাত্র তোমাদের শরীর প্রস্তরীভূত হবে, কিন্তু আত্মা মুক্ত থাকবে। তবে তার বিচরণ ক্ষেত্র শুধু এই প্রাসাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন ত্রেতা যুগ, কলিযুগের শেষ ভাগ অবধি তোমাদের প্রতীক্ষা করতে হবে। তারপর ভগবান বিষ্ণুর কৃপায় তোমরা পাপ মুক্ত হবে। শুধু দুটি সতর্কবাণী মেনে চলবে। এক, তোমাদের এই প্রস্তরীভূত জড় শরীর যেন নষ্ট না হয়। কোনো দেব, দানব, নর, বানর বা পশু পক্ষী কেউ যেন এদিকে না আসে। তোমাদের তা লক্ষ্য রাখতে হবে। দুই, নতুন কোনো পাপাচারে লিপ্ত হবে না। তুমি সম্মত আছো? রাক্ষস সম্মতিসূচক মাথা নাড়ল। উত্তম, অতি উত্তম। রাক্ষসের উপর নিজের কমণ্ডলু থেকে পবিত্র জল ছিটিয়ে দিয়ে মহর্ষি কক্ষ থেকে প্রস্থান করলেন। তাঁর মুখমণ্ডল শান্ত, কিন্তু চোখে আসন্ন কোনো বিপদের ছায়া। প্রাসাদের সীমানা অতিক্রম করেই তিনি আরাধ্য দেবতার উদ্দেশ্যে করজোরে বলে উঠলেন, হে প্রভু, হে চক্রপাণি, হে কমলাপতি, তুমি সর্বজ্ঞ, সর্বগামী। তুমি জানো যে আজ আমি জ্ঞাতসারে এক সত্য এই পাপীদের কাছে গোপন করেছি। যদি কোনো প্রাণীর মুখ নিঃসৃত ভুক্তাবশেষ খাদ্য বা পানীয় এদের প্রস্তরীভূত দেহে স্পর্শ হয়, তাহলেই আমার কমণ্ডুলের মন্ত্রপুত জলের প্রভাব লোপ পাবে, আর তখনই রাক্ষস শক্তি জেগে উঠবে। আর সেই শক্তি হবে আরো অনেক ভয়ঙ্কর, অপ্রতিরোধ্য। তখন সেই মায়াবী শক্তির হাত থেকে ত্রস্ত মানবকুলকে কে বাঁচাবে প্রভু? কে হবে সেই রক্ষক? কে হবে? সময়কাল ডিসেম্বর 2021। স্থান বস্তার জঙ্গল, ছত্তিশগড়। সময় সকাল 11টা। জঙ্গলের মধ্যে পিকনিক করতে ব্যস্ত জনাকুড়ি ছাত্রছাত্রীর একটি দল। এরা সবাই জগদলপুর মেডিকেল কলেজের ছাত্র। সকালের ব্রেকফাস্ট শেষ, এবার লাঞ্চের তোড়জোড় শুরু হয়েছে। বেশিরভাগই সেলফি তুলতে ব্যস্ত। এরই মধ্যে তিনজন এদিক ওদিক দেখে একটু পাশে সরে গেল। মনোজ, অভ্র, সঞ্জয়। শুধু খাবার আর চা কফিতে এদের মন ভরে না, তাই তারা জঙ্গলের আরো ভেতরে ঢুকে পড়ল। কিন্তু বসবে কোথায়? জঙ্গল তো ক্রমশ আরো ঘন হয়ে উঠছে। হঠাৎ অভ্রর চোখে পড়ল বাড়িটা। ওই দেখ, একটা বাড়ি, চল রে ওখানে গিয়ে বসি। তিন বন্ধু বাড়িটার সামনে এসে দাঁড়ালো। বাড়ি নয়, বাড়ির ভগ্নাবশেষ। পাঁচিলটা তো একেবারে ধসে পড়েছে, অথচ ভাঙা বাড়ির কারুকার্য অসাধারণ। এইসব দেখে সঞ্জয় বলে উঠল, এমন জায়গায় বাড়ি, আর মনে হয় এককালে কোনো রাজার প্রাসাদ ছিল। কার হতে পারে? আমার বাবার। এই বলে মনোজ তার সাইড ব্যাগ থেকে একটা রামের বোতল বের করলো। এই সময় বেশি ভেজর তার ভালো লাগে না। চল চল, এবার শুরু করি।
আচ্ছা, ওদিকে ওটা কি? মনে হচ্ছে ওখানে একটা ঘর আছে। আরে ছাড় না, আমি স্টার্ট করছি তো। এই বলে মনোজ বোতলের ছিপি খুলে গলায় খানিকটা রাম ঢেলে দিল। আরে আরে করিস কি? সকালবেলা এইভাবে কেউ গেলে নাকি? বমি করে মরবি তো। সঞ্জয়ের কথা মনোজের কানে ঢুকলো না। সে দিব্যি বোতলে আরেকটা চুমুক দিল। তারপর মুখ মুছে বোতলটা অভ্রর হাতে চালান করে বলল, এবার চল ওই ঘরটায় ঢুকে বসা যাক। হঠাৎ কোথা থেকে ছুটে এলো এক ঝলক বরফের মতো ঠান্ডা হাওয়া। অভ্রর মনে হলো কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর তার চাহনি ফিস ফিসিয়ে বলছে, অভ্র চমকে উঠে পিছনে তাকালো। কেউ নেই, হয়তো মনের ভুল। তিনজনে এগিয়ে গেল ভাঙা দরজাটার দিকে। মুহূর্তের মধ্যে আবহাওয়া পাল্টে গেল। নিমেষে দুলে উঠল আশেপাশের বড় বড় গাছপালা। মেঘ আকাশে ঘনিয়ে এলো, কাজল কালো মেঘ। ছুটে এলো ঝড়, তার সাথে পাল্লা দিয়ে নামলো বৃষ্টি। শীতের সকালে কাল বৈশাখী। তিনজনে একসাথে ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। একটা বেশ বড়সড় ঘর, কিন্তু কি অসম্ভব নিঃশব্দ। এমনকি বাইরের তুফানের শব্দও কেউ যেন মন্ত্র বলে শুষে নিয়েছে। ঘর ভর্তি নোংরা আবর্জনা। হঠাৎ সঞ্জয় চেঁচিয়ে উঠল, ওটা কি? তিনজনে ফিরে তাকালো কোণার দিকে। একটা পাথরের মূর্তি। দেখে মনে হয় কোনো রাজার মূর্তি। ভয়াবহ চেহারা, দানবাকৃতি গঠন। আশ্চর্য ব্যাপার হলো মূর্তির কোলে রয়েছে একটি পাথরের আঙুল। আঙুলে একটা পান্না খচিত আংটি। মূর্তির থেকে ভাঙা? না, তা তো নয়। মূর্তির সবকটা আঙুলই যথাস্থানে আছে। তাহলে এটা কি? দানবাকৃতি মূর্তিটি অসাধারণ প্রাণবন্ত। তিনজনের ঊর্ধ্বশ্বাস আতঙ্কে তাকিয়ে রইল সেদিকে। হঠাৎ মনোজের মনে হলো আঙুলটা যেন নড়ে উঠল। না, ভুল না, সত্যিই নড়ছে পাথরের টুকরোটা, যেন ওটা জীবন্ত। আর তার সাথে যুক্ত হলো পচা মাংসের বিকট গন্ধ। মনোজ আর সহ্য করতে পারল না। তার মাথা ঘুরে উঠল, শরীর গুলিয়ে উঠল। তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সকালের ব্রেকফাস্ট আর নির্জলা রাম। তীব্র বমিতে ভেসে গেল সেই পাথরের মূর্তি আর আঙুলটি। বিধ্বস্ত মনোজ মেঝেতে পড়ে গেল। অভ্র আর সঞ্জয় বিস্ফারিত চোখে তাকিয়ে দেখল যে মনোজের শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। যেন কোনো অদৃশ্য দানব তার নখ দিয়ে মনোজকে চিড়ে ফেলছে। আর্তনাদ বেরিয়ে এলো তাদের গলা থেকে। তারপর দুজনে ঝাঁপিয়ে পড়ল দরজার দিকে। পালাতে হবে, কিন্তু সেই ভাঙা দরজা তখন বজ্র আঁটুনিতে আটকে গেছে। নিস্তব্ধ ঘরে জেগে উঠেছে আসরিক হুঙ্কার। কোনো একটা অদৃশ্য হাত তাদের ছিটকে ফেলে দিল। সঞ্জয় চিৎকার করে উঠল শেষবারের মতো। পাশে পড়ে থাকা অভ্র অনুভব করল গরম রক্তের ফোয়ারা তার সারা শরীর ভিজিয়ে দিল। সঞ্জয়ের রক্ত। চরম আতঙ্কে শেষ মুহূর্তের চিৎকার করতে চাইল অভ্র, কিন্তু তার গলা দিয়ে স্বর বের হলো না। ঝাপসা অন্ধকারে তার মনে হলো সেই পাথরের মূর্তি জীবন্ত হয়ে উঠেছে। আসরিক পদক্ষেপে সে এগিয়ে আসছে। হঠাৎ পেছন থেকে একটি হাত তার গলা চেপে ধরল। হাতের আঙুলে পান্নার আংটি অন্ধকারেও জ্বলজ্বল করছে। নিজের শেষ শক্তি একত্রিত করে অভ্র মুখটা ফেরালো। আংটি বসানো হাতটা বেরিয়েছে এক দানবিক শরীর থেকে। নিঃসীম আতঙ্কে আর যন্ত্রণায় অভ্রর চোখের পাতা বন্ধ হয়ে এলো। শেষ মুহূর্তেও সে দেখল দুদিকে দুটো কালো ছায়া দানব
তাদের হিংস্র দৃষ্টিতে রাক্ষসী মায়ার তাণ্ডব আর মৃত্যুর করাল ছায়ার যুগলবন্দি। সময়কাল বর্তমান সময় অর্থাৎ 2022, স্থান ডিমরাপাল, জগদলপুর, ছত্তিশগড়, সময় বিকেল 4টে। জগদলপুর থেকে যে রাস্তাটা সোজা বস্তার অরণ্যের দিকে চলে গেছে সেই পথে পড়ে ডিমরাপাল নামে একটি ছোট গ্রাম। গ্রামের শেষ প্রান্তে একটি ছোট বাড়ির দোতলার ঘরে টেবিলের উপর ছড়িয়ে আছে গোটা কত পেপার কাটিং। সেগুলোর হেডলাইন মোটামুটি এই রকম: বস্তারের বিভীষিকা, বস্তারের জঙ্গলে ভয়ঙ্কর মৃত্যুর কবলে আরো 2। ঘরের জানালায় রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ইমন কল্যাণ চৌধুরী, ছত্তিশগড় পুলিশ ক্রাইম ব্রাঞ্চের একজন অফিসার, আপাতত আন্ডার কভার। গ্রামের লোকেরা তাকে জানে একজন ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার হিসেবে, যে গত 2 মাস ধরে এই বাড়িটা ভাড়া নিয়ে বসবাস করছে। বিগত 1 বছর ধরে বস্তারের জঙ্গলে ঘটে চলেছে রহস্যময় হত্যাকাণ্ড। জঙ্গলের বিভিন্ন অংশে একের পর এক পাওয়া যাচ্ছে মানুষের ছিন্ন ভিন্ন দেহ। ভিকটিমরা সবাই স্থানীয় বাসিন্দা। বস্তারের জঙ্গলে লেপার্ড ছাড়া কোনো বড় জানোয়ার নেই, সুতরাং অজানা জন্তুর আক্রমণ নয়। পুলিশের ধারণা এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, কিন্তু ঘন জঙ্গলে অজানা সিরিয়াল কিলার কি করছে উত্তর জানা নেই কারোরই। তাই পাঠানো হয়েছে ইমনকে এই সিরিয়াল কিলারকে ধরার জন্য। জানালা ছেড়ে ইমন টেবিলের দিকে তাকালো। বেশ সুপুরুষই বলা চলে তাকে। শ্যামবর্ণ লম্বা চওড়া চেহারা, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি একটা আলাদা গাম্ভীর্য এনে দিয়েছে। বয়স 30-এর আশেপাশে। ইমন টেবিল থেকে পেপার কাটিং এর পাশ থেকে একটা লাল ফাইল তুলে নিল। অন্ধকার নামছে, সুইচ টিপে ঘরের আলোটা জ্বালিয়ে সে ফাইলটা খুলল। বেরিয়ে এলো কতগুলো ফটো ডেড বডির। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় প্রতি ক্ষেত্রেই দেহের নিম্নাংশ, মূলত পেট, ছিন্ন ভিন্ন হয়েছে। ইমন একটা ফটো তুলে নিল, চোখের সামনে কিছুক্ষণ ধরে গভীরভাবে পর্যবেক্ষণ করল। তার মুখে হালকা হাসি ফুটে উঠল, যেন কোনো সাফল্য অর্জন করেছে। সে যেটা দেখতে পেয়েছে সেটা অন্য কারো চোখে ধরা পড়বে না। তারপরই তার হাসি মিলিয়ে গেল যখন তার মোবাইল বেজে উঠল। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ঢুকেছে। মেসেজটা এসেছে তার সবথেকে বিশ্বস্ত অনুচরের কাছ থেকে। একটা ফটো, একটা কাপল বাইকে চড়ে আছে। স্বামী স্ত্রী হতেও পারে। ফটোতে মুখ খুব পরিষ্কার আসেনি। অনেকদিন থেকেই সে এদের পিছনে পড়ে আছে। তার সোর্স অনুযায়ী প্রায় প্রতিটি মার্ডারের পরেই ঘটনাস্থলে পাওয়া গেছে 1 জোড়া পায়ের ছাপ, পুরুষ এবং স্ত্রীলোক। না, কেউ তাদের চোখে দেখেনি। তবে এই বাড়িতে ঘাঁটি গেড়ে বসার পর ইমন তার নিজের সোর্স কাজে লাগিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, তার সোর্সের স্পেশাল ক্ষমতা থাকা সত্ত্বেও তারা এদেরকে এতদিন ট্র্যাক করতে পারেনি। তাই বলে হাল ছাড়েনি ইমন, তার নিজস্ব সোর্স নিয়ে খোঁজ চালিয়ে গেছে। অবশেষে পাত্তা করা গেছে এক রহস্যময় দম্পতি, যারা নাকি বিগত 4-5 মাস ধরে এই বস্তারের জঙ্গলেই ঘোরাফেরা করছে। গ্রামের মানুষদের সাথে মেলামেশা করছে সমাজকর্মী হিসেবে, কিন্তু তাদের পায়ে ছাপই কি মার্ডার স্পটে রয়েছে? যদি তাই হয় তাহলে কেন? আরও আছে প্রত্যেকটা ভিকটিমের পোস্টমর্টেম রিপোর্টে এক অদ্ভুত মিল পাওয়া গেছে। প্রত্যেকের পাকস্থলীতেই পাওয়া গেছে সেদ্ধ রাঁধা মাংস, অথচ কিসের মাংস সেটা অ্যানালাইসিসে বোঝা যায়নি। মুরগি, ছাগল, গরু, ভেড়া, এমনকি কুকুর বা বেড়ালও নয়। কিসের মাংস খেয়েছিল প্রত্যেকটা মানুষ, আর তার ফলেই কি মৃত্যু হয়েছে? তাহলে শরীর ছিন্ন ভিন্ন হলো কিভাবে? আর এই সব কিছুর সাথে ওই দম্পতির কানেকশনটা কোথায়? অবশেষে তাদের খোঁজ পাওয়া গেছে। এবার অ্যাকশন। সিঁড়িতে পায়ের শব্দ হলো।
সামান্য চমকে উঠল ইমন। না, অচেনা কেউ নয়। দরজা নক করে ঘরে ঢুকল বাসু, ইমনের সাথী তথা অ্যাসিস্ট্যান্ট। বেটে খাটো কালো চেহারা, ইমনের সমবয়সী, কিন্তু চোখে মুখে একটা ধূর্ততার ছাপ। চোখের দৃষ্টি হিংস্র, ইমনের মতো ঠান্ডা নয়। বাসু ঘরে ঢুকেই বলে উঠল, হাই আহ তোকে কতবার বলেছি না আমার নাম ধরে রাখবি না। সরি হাই বস। খবর বল। হোয়াটসঅ্যাপ দেখেছো? ফটো এসেছে? তবে ফটো কিন্তু ক্লিয়ার না। আপডেট বল। হ্যাঁ, মায়া অনেক চেষ্টা করেও এর বেশি করতে পারেনি। ও আমাদের বেস্ট সোর্স। সেটাই তো আশ্চর্য লাগছে। মায়া তো কোনো দিন ফেল করে না, ওর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আচ্ছা, এদের ফটো পেলো কি করে? লাস্ট মার্ডার স্পটের পাশে একটা তেঁতুল গাছের গায়ে এদের বাইক থেমেছিল। কেন কে জানে, মায়া ওখান থেকে ওদের ইমেজ পেয়েছে। ওই জায়গাটা মায়া জানি। আশ্চর্য লাগছে এরা এতদিন মায়াকে এড়াতে পারলো কি করে, কোন মন্ত্র বলে। যাকে অন্তত একটা ছবি তো পাওয়া গেছে। মায়াকে বল ওর স্পেশাল ক্ষমতা কাজে লাগিয়ে ফটো অনুযায়ী ওই কাপেলকে খুঁজে বের করতে যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের জানতেই হবে এরা কারা আর কেনই বা মার্ডার স্পটে হাজির থাকছে। এদের ঠিকানা পেলেই কিন্তু আমরা হানা দেব। তারা দরকার হবে না। সরি বস। মানে? আজ ওরা এই গ্রামে এসেছে, লোকাল হেলথ সেন্টারে। ওরা একটা এনজিও চালায়, জগদলপুরে নতুন ব্রাঞ্চ খুলেছে। মায়া ওদের ট্র্যাক করছে। ওদের নাম ধাম শোনার সময় নেই, দরকারও নেই। আজই ওদের সাথে কথা বলতে হবে। কিন্তু ওরা যদি কথা বলতে না চায়? তুই ভালো করেই জানিস আমরা যে কাউকে কথা বলাতে পারি। তবে হ্যাঁ, এদের নিশ্চয়ই কোনো বিশেষ ক্ষমতা আছে, না হলে মায়াকে এতবার এড়িয়ে যাওয়া সাধারণ কারোর পক্ষে তো সম্ভব নয়। তাই দেখা সাক্ষাৎ, কথাবার্তা হবে আমাদের প্ল্যান মাফিক। কোথায় আর কবে? এই বাড়িতে, আমাদের ডেরায়, আজই। কিন্তু ওদের এখানে আনবে কিভাবে? একটা প্ল্যান মাথায় এসেছে। জগদলপুরে ফেরার রাস্তা এই বাড়ির সামনে দিয়ে, আশেপাশে আর কোনো বাড়ি নেই, আর তারপরেই ধুধু হাইওয়ে। যদি সন্ধেবেলা ফেরার সময় কোনোভাবে ওদের বাইক আটকে যায়, তাহলে রাতটুকু থাকার জন্য ওদের এই বাড়িতে আশ্রয় চাইতে হবে। ওরা বাধ্য হবে আমাদের ডেরায় ঢুকতে। তারপর 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 জানা যাবে ওদের আসল উদ্দেশ্য। জানিস তো, কথা পেতে গেলে কথা দিতে হয়। মনে হচ্ছে আমাদের মিশনের আজ একটা ব্রেক থ্রু পাওয়া যাবে। তার মানে তুমি ওদের সব সত্যি কথা বলে দেবে? তারপর যদি ওরা আমাদের কাজে বাধা হয়ে দাঁড়ায়? আমরা একটা মিশনে এসেছি, সেটা পুরো করবই। তেমন বুঝলে ওরা দুজনে রাতের অন্ধকারে হারিয়ে যাবে। আজকের থিম শিকার আর শিকারী। যা, তুই রেডি হয়ে নে, আর মায়াকে কন্ট্যাক্ট করে বল ওদের ট্র্যাক করতে। আজকের অপারেশনে ওর সাহায্য লাগবেই। স্থান বস্তার জঙ্গল, সময় সন্ধে 7টা। শুনশান রাস্তা দিয়ে জগদলপুরের দিকে ছুটে চলেছে একটা বাইক। বাইকের আরোহী দুজন, একজন পুরুষ আর একজন মহিলা। হঠাৎ রাস্তায় একটা আওয়াজ হলো, আর সাথে সাথে বাইকটা থেমে গেল। কি হলো? বাইকের টায়ার পাংচার হয়ে গেছে। এবার কি হবে? লোকটা সামনের দিকে আঙুল দেখালো। প্রায় 100 মিটার দূরে একটা দোতলা বাড়ি, বাইরে বাল্ব জ্বলছে। ওখানে যেতে হবে, চলো। এর ঠিক আধ ঘন্টা পরে আমরা দেখতে পাই ইমনের ড্রয়িং রুমে বসে আছে এক জোড়া অতিথি। লোকটির গড়ন লম্বা, ফর্সা, চোখে চশমা। মহিলাও দীর্ঘাঙ্গী, সিঁথিতে হালকা সিঁদুরের আভাস। দুজনেরই বয়স 40-এর কাছাকাছি। গরম চায়ের কাপ অতিথিদের হাতে দিয়ে ইমন বলল, নমস্কার, আমি ইমন,
আর এই আমার বন্ধু বাসক। নমস্কার। আমরা ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার। বস্তার জঙ্গল আর তার জন্তু জানোয়ারে ফটো তুলে বেড়াচ্ছি গত 2 মাস ধরে। এই বাড়িটা ভাড়া নিয়ে আছি। নমস্কার, আমার নাম অগরনাথ, ও আমার স্ত্রী। নমস্কার, আমি লোপা। আমরা সমাজকর্মী। সেটাই আপনাদের পেশা? দেখুন, আমাদের নির্দিষ্ট কোনো পেশা নেই। মানুষের সেবা করতে ভালো লাগে, তাই এনজিও কর্মী হিসেবে নানান জায়গায় ঘুরে বেড়াই। ইমন চোখ সরু করল। অঘোরের হাতে একটা মোটা সোনার বালা, লোপার গলায় সোনার নেকলেস, আর হ্যাঁ, আঙুলে জল করছে একটা দামি আংটি। পাথরটা ঠিক চেনা গেল না। পাশে রাখা ব্যাগে কি আছে জানা নেই, তবে বাইরে রাখা বাইকের দাম অন্তত 1.5 লাখ। সমাজকর্মী, এনজিও। অঘোর বোধহয় ব্যাপারটা বুঝতে পারলেন। এই বাইক আর অলংকার দেখে ভুল বুঝবেন না, ওগুলো আমাদের মালিকের। আমরা তার নামে বিভিন্ন সময় সমাজসেবক হিসেবে কাজ করি। বা কখনো সমাজ সংস্কারক হিসাবে। তাই বুঝি? ইয়েস স্যার, আমি একটাও মিথ্যে কথা বলছি না। আচ্ছা, আপনারা নন ভেজিটেরিয়ান তো? আমাদের কিন্তু রাতে রুটি আর মাংস। খাওয়ার ব্যাপারে আমার কোনো বাজবিচার নেই, আর মাংসে তো আরোই না। আর হজম শক্তি অত্যন্ত ভালো, দেখে নেবেন। তবে আমার মিসেস কিন্তু পুরো ভেজ। নো প্রবলেম, ওনার জন্য পনির আছে। আপনারা রেস্ট নিন, আমরা বরং রান্নার ব্যবস্থা করি। ইমন চোখের ইশারায় বাসককে ডেকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাইরে গিয়েই সে ফিসফিস করে বলে উঠল, অপারেশন স্টার্ট। ওকে বস। রান্নাঘর। বাসক সদ্য বানানো এক গোছা রুটি হাতে নিয়ে সেগুলো ক্যাসারলে ভরে রাখল। ইমন রান্নাঘরে ঢুকেই বাসককে বলল, রুটি কমপ্লিট? হ্যাঁ, এই শেষ হলো। তাহলে মাংসটা করে ফেলা যাক, তারপর ইন্টারোগেশন শুরু করব। ইমন মুচকি হাসল। তারপরই সে এক অদ্ভুত কাজ করল। পাশে রাখা হান্টিং নাইফটা তুলে নিয়ে সোজা বাসকের বুকে বসিয়ে দিল। মুহূর্তের মধ্যে বাসক মেঝেতে লুটিয়ে পড়ল। নির্লিপ্তভাবে সেদিকে তাকিয়ে ইমন বলল, আই অ্যাম সরি ভাই, তোকে বলার সময় ছিল না। অপারেশনের শেষটা আমাকে একাই করতে হবে। গুড বাই। স্থান ইমনের ডেরা। সময় রাত 11টা। ডিনার শেষ। ইমনের ড্রয়িং রুমে বসে আছে 3 জন, ইমন, অঘোর আর লোপা। বাইরে শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। বাসক নেই। খাওয়ার সময় ইমন নিজে থেকেই জানিয়েছে যে হঠাৎ অসুস্থ বোধ করায় বাসক শুয়ে পড়েছে, আজ আর উঠবে না। ইমন বলল, আপনাদের ড্রিঙ্কস চলে তো? আমার স্ত্রীর চলে না। আর তুমি হলে বিশ্বখাদক, 1 সমুদ্র জল তুমি গিলে নিতে পারো, 1 পাত্র তো নস্যি। চিয়ার্স। চিয়ার্স। নিজের গ্লাসে চুমুক দিয়ে ইমন সিরিয়াস হলো। মনে মনে ভাবল, এবার সোজাসুজি আসল কথায় আসতে হবে। যেই ভাবা সেই কাজ। আচ্ছা, আপনারা এই ডিমরাপালে ঠিক কী কারণে এসেছিলেন জানতে পারি? শুধু ডিমরাপালই নয়, বিগত বেশ কিছুদিন ধরে আপনাদের বস্তারের জঙ্গলে বিভিন্ন এরিয়ায় দেখা গেছে, বিশেষত যে সমস্ত অঞ্চলে ভয়ঙ্কর মার্ডার হয়েছে। আপনি এত কথা জানলেন কি করে? আর সে কথা জেনে আপনি কি করবেন? একজন ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার। সরি, আমার আসল পরিচয় পরে বলছি, এখন আমার প্রশ্নের জবাব দিন। আপনার কি ধারণা আমরা মার্ডার করেছি? আমরা সমাজসেবক মাই ডিয়ার স্যার, আমরা মানুষকে বাঁচাই, মারি না। আমি আগেই বলেছি, আমি একটাও মিথ্যে কথা বলি না। আমি একটা বিশেষ জ্ঞানের অধিকারী, মিথ্যে বলে নিজেকে অপমান করি না। ওসব বাজে কথা থাক, আমি জানতে চাই আপনারা মার্ডার স্পটে কী করছিলেন। আর আপনারা কিন্তু আমার রান্না করা খাবার খেয়ে এখান থেকে আর বেরোতে পারবেন না। সো কামন, আমার হাতে বেশি সময় নেই। লোপা সত্যি বলছে স্যার, আমরা কাউকে মারতে নয়,
লোকের প্রাণ বাঁচাতেই ওইসব মার্ডার স্পটে গেছি। খুনের পর উদ্দেশ্য একটাই, মার্ডারারকে খুঁজে বের করা এবং তাকে ধরা। ইমন কিছুক্ষণ একটু চুপ করে রইল। এই পন্থায় কাজ হচ্ছে না, এবার তাকে অন্য পন্থা অবলম্বন করতে হবে। ওপর থেকে আনা লাল ফাইলটা সে বাড়িয়ে দিল অঘরের দিকে। এখানে মার্ডারগুলোর কিছু ডিটেলস আছে, দেখে বলুন তো আর কি জানেন আপনারা এই মার্ডার সম্পর্কে? এতক্ষণ পরে অঘর একটু আগ্রহ দেখান। ফাইলটা সে আর তার স্ত্রী কিছুক্ষণ নাড়াচাড়া করলো, তারপর ইমনের দিকে তাকিয়ে একটু হাসলো। দুটো পয়েন্ট বেশ ইন্টারেস্টিং। এক, লাশের ফটোতে দেখা যাচ্ছে যে ভিকটিমের পেটটা ছিন্ন ভিন্ন করা হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো চেরার খাঁজটা বাইরের দিকে, অথচ বাইরে থেকে অস্ত্র চালালে চেরাটা হওয়া উচিত ভিতরের দিকে। তাহলে কি পেটের ভিতর থেকে অস্ত্র চালানো হয়েছিল? কিন্তু সেটা কিভাবে সম্ভব? আর দুই, পোস্টমর্টেম এবং ভিসারা রিপোর্টে বলা হয়েছে যে ভিকটিম মাংস খেয়েছিল, কিন্তু কিসের মাংস সেটা বলা হয়নি। তাহলে কি এমন খেলো যা অ্যানালাইসিস করেও বোঝা গেল না? তার মানে একটাই, ওই প্রাণীটির মেডিকেল সায়েন্সে কোনো রেকর্ড নেই। সেটাই বা কিভাবে সম্ভব? তার মানে বস্তার অরণ্যে এক অজানা প্রাণী ঘুরে বেড়াচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্ট যার কোনো খোঁজ রাখে না। আর যেহেতু গত 1 বছর ধরে এই হত্যাকাণ্ড হয়ে চলেছে, সুতরাং এটা ধরে নেওয়াই যায় যে ওই অজানা প্রাণী বছর খানেক আগেই এখানে এসেছে, আগে ছিল না। বাহ, চমৎকার বলেছেন তো। এমনভাবে বললেন যেন পুরো প্ল্যানটা জানেন। এমনটা তো শুধু মার্ডারাররাই পারে। না, আরও একজন জানবে। মার্ডারারকে যে আগে থেকেই চেনে, তার খুনের সিমটমগুলো জানে, রাদা বলা উচিত তাদের। ইউ মিন খুনি দুজন, আর তারা আগেও এভাবেই খুন করেছে? আর সেটা আপনারা জানেন কি করে? সেটা কবে হয়েছিল? আর ডাবল মার্ডারার থিওরিটা আপনাদের দুজনের সাথে তো পারফেক্টলি ম্যাচ করে। কুল ডাউন মিস্টার ইমন। আগেই বলেছি আমরা মার্ডারার নই, তবে হ্যাঁ তাদের নাম জানি। এই মার্ডারারদের হাতে আগের খুনগুলো হয়েছিল বহুকাল আগে, বা বলতে পারেন বহু যুগ আগে, তাই না লোপা? টু বি মোর স্পেসিফিক, 3 যুগ। হোয়াট? ইয়েস স্যার, আপনাকে বরং শুরু থেকেই বলি। ত্রেতা যুগে দণ্ডকারণ্যে 2 রাক্ষস বাস করত, ইলবল আর বাতাপি। তারা ছিল প্রচণ্ড দুরাচারী। অন্যান্য রাক্ষস মানুষের প্রাণবধ করত স্বভাবের দোষে, বা বলতে পারেন নরমাংসের লোভে, কিন্তু এদের উদ্দেশ্য ছিল মানুষের আত্মাকে দখল করা। সেটা করতে গিয়ে এরা এক অদ্ভুত উপায় অবলম্বন করত। ইলবল লোককে, বিশেষত মুনি ঋষিদেরকে নিমন্ত্রণ করে নিজের প্রাসাদে নিয়ে আসত, আর তাদের খাওয়াতো ভেড়ার মাংস। সে ভেড়া সত্যিকারের ভেড়া না, বাতাপি মায়া বলে ভেড়ার রূপ ধারণ করত। যেই খাওয়া শেষ হতো, ইলবল বাতাপির নাম ধরে রাখত, আর সাথে সাথে বাতাপি পেটের ভিতর থেকে পেট চিরে বেরিয়ে আসতো। বেচারা মুনিরা মারা পড়ত। কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে তাদের অস্থিমজ্জায় রাক্ষসের দেহাংশ থাকার কারণে তাদের আত্মা ওই 2 রাক্ষসের দাসত্ব স্বীকার করতে বাধ্য হতো। এভাবেই দণ্ডকারণ্যে মুনিদের প্রাণ সংশয় হয়ে উঠেছিল। তখন ভগবান বিষ্ণুর নির্দেশে মহর্ষি অগস্ত্য তাদের বাড়িতে গেলেন। তিনি করলেন এক চমৎকার। দুর্ধর্ষ শক্তির বলে তিনি খাওয়ার সাথে সাথেই ভেড়ার মাংস হজম করে ফেললেন। ইলবল বারবার নাম ধরে ডাকা সত্ত্বেও বাতাপি আর অগস্ত্যের পেট চিরে বেরিয়ে এলো না। তখন ভীত ইলবল অগস্ত্যের পা ধরে নিজের প্রাণ ভিক্ষা চাইল। দয়ালু মহর্ষি তাও মঞ্জুর করলেন। বাতাপির হাতে জন্মগত এক আংটি ছিল, সেই আঙুলটি অগস্ত্য খাননি। বাতাপির আত্মা সেই কাটা আঙুলেই রয়ে গেল। মুনি তাদের দুজনকে 3 যুগ ধরে প্রায়শ্চিত্তের নির্দেশ দিয়ে তাদের শরীর জড় পদার্থে পরিণত করে প্রস্থান করলেন। কি আজে বাজে পৌরাণিক গল্প শোনাচ্ছেন মশাই? আপনি বলতে চান যে এই কলিযুগে ইলবল আর বাতাপি কোনোভাবে আবার জেগে উঠেছে, আর তারা আগের পদ্ধতিতে আই মিন ভেড়ারূপী বাতাপিকে ইউজ করে ইলবল এখানকার লোকদের মেরে ফেলছে? এটা 2022। এসব কি করে বিশ্বাস করা যায়? যুক্তির আলোকে স্যার, বিশ্বাসের ভিত্তিতে 4টে জোরালো এভিডেন্স। 1,
ভিকটিমদের পেট কাটা হয়েছে পেটের ভিতর থেকে। বাতাপির খুন করার ট্রেডমার্ক প্রসেস। 2, সে যুগে দণ্ডকারণ্য আর ছত্তিশগড়ের বস্তার অরণ্য। আইডেন্টিক্যাল লোকেশন অফ সিরিয়াল কিলার্স ইলবল অ্যান্ড বাতাপি। আর 3, তুমি বলবে? লোপা তার ব্যাগ থেকে একটা কাগজ বের করে ইমনের দিকে এগিয়ে দিল। লুক হিয়ার মিস রিমন, এটা একটা ভিসেরা রিপোর্ট। এখানে ভিকটিমদের খাদ্যনালীতে পাওয়া মাংসের আইডেন্টিটি মেনশন করা হয়েছে, রাক্ষস। কিন্তু রাক্ষসের টিস্যু ম্যাচ করাতে গেলে তো... আমরা যে ল্যাব থেকে এই রিপোর্ট এনেছি সেখানে রাক্ষসের স্যাম্পল আছে। নিজের চোখেই দেখুন, পারফেক্ট ম্যাচ। কিন্তু ইলবল আর বাতাবি ফিরে এলো কি করে? সেটা তো আপনিই ভালো বলতে পারবেন স্যার। এনাফ! আর আমি কিচ্ছু শুনতে চাই না, আর কাউকে শোনাবার সুযোগও দেব না। এই কথাবার্তা এখানেই শেষ। বা চিৎকার করে কাকে আহ্বান করছেন? বাসক না বাতাপি? এভিডেন্স নাম্বার 4, আইডেন্টিফিকেশন অ্যাট দ্য বার, আলটিমেট এভিডেন্স। তুমি ধরা পড়ে গেছো মিস্টার ইমন, অ্যান্ড শুড আই সে দানুবরাজ ইলবল। ইউ গেম ইজ আপ। নিজের শরীরে একটা চরম ঝাঁকুনি দিয়ে ইমন তার রাক্ষস রূপ ধারণ করল। রক্ত জল করা এক জান্তব গর্জন করে সে অঘোর আর লোপার দিকে অগ্রসর হলো। 3টে মাতাল ছেলে মুখ নিঃসৃত বনের কল্যাণে আমরা প্রস্তুতিভূত অবস্থা থেকে রাক্ষসের রূপ আর ক্ষমতা ফিরে পেয়েছি। আসল ইমাম চৌধুরীর লাশটা এই বাড়ির পিছনে পড়ে আছে। আজ তোমাদেরটাও সেখানে যোগ হবে। আমি বুঝেছিলাম যে তোমরা আমাকে অনুসরণ করছো, তাই কৌশলে তোমাদের এখানে এনে সব জেনে নিলাম। এবার তোমাদের মরতে হবে, যাতে আমার রহস্য আর কেউ জানতে না পারে। তোমরা বুদ্ধিমান, তবুও আমার রান্না মাংস খেয়েছ। এবার আসবে যন্ত্রণাময় মৃত্যু। বাতাবি, বাতাবি! অঘোর আর লোপা পরস্পরের দিকে তাকালো। তারপর অনুত্তেজিত অথচ দৃঢ় পদক্ষেপে ইলবলের সামনাসামনি এসে দাঁড়ালো। তারা আশ্চর্য রকম শান্ত, চোখে প্রদীপ্ত চাহনি। গম্ভীর গলায় অঘোর বলে উঠল, ইলবল, শক্তির অহংকারে মত্ত হয়ে তুমি অতীতের শিক্ষা ভুলে গেছ। 3 যুগ আগে দৈব শক্তির কাছে তুমি পরাস্ত হয়েছিলে, আজও তাই হবে। তোমার চর মায়ার মাধ্যমে তুমি আমাদের খোঁজ পেয়েছ, আর তার জাদুবিদ্যার সাহায্যে আমাদের বাইক বিগড়ে দিয়ে তোমার বাড়িতে আমাদের ঢুকতে বাধ্য করেছ। এটাই ভাবছো, তাই না? আচ্ছা ভাবো তো, এই কলিযুগে রাক্ষসের টিস্যু স্যাম্পল কোথায় পাওয়া যায়? ইলবল পাশে পড়ে থাকা ভিসেরা রিপোর্টটার দিকে তাকালো। তার মাথা যেন ঘুরে উঠল। পুরো রিপোর্ট দেবনাগরী হরফে লেখা, নিচে ডক্টর সাইনে নাম লেখা আছে ধন্বন্তরী। দেবরাজ ইন্দ্রের চিফ মেডিকেল অফিসার? তাহলে কি না, তা কি করে সম্ভব? মায়া নিজে এদের... ইলবলের ভাবনা ফুরোনোর আগেই প্রবল বজ্রপাতে চারিদিক কেঁপে উঠল। সাথে সাথেই জানলার কাঁচ ভেঙে ঘরের মেঝেতে এসে পড়ল এক ভয়ঙ্কর দর্শন রাক্ষসীর শরীর, বজ্রাঘাতে ঝলসানো।
মায়া, দেবরাজ ইন্দ্র তোমার এই আস্তানা সার্ভিলেন্সে রেখেছেন নীলবল, তাই বজ্র দ্বারা তোমার গুপ্তচর মায়াকে বধ করেছেন। তোমার পরম মিত্র বাতাপির সাথে তারও খেলা শেষ। চমকে উঠে ইলবল সামনে তাকিয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। এ কাকে দেখছে সে? যেন কোনো মন্ত্র বলে লোপার পোশাক বদলে গেছে, তার পরনে এখন তপস্বিনীর চিরবাস। বলেছিলাম না আমি একটাও মিথ্যে কথা বলছি না। তবে আমার পুরো নামটা বলা হয়নি। আমি বিদর্ভ রাজকন্যা লোপামুদ্রা। মিট মাই হাজব্যান্ড। অগস্ত্য, রুদ্ধশ্বাস আতঙ্কে অঘোরের রূপান্তরিত চেহারার দিকে তাকিয়ে ইলবল কথাটা শেষ করল। সাধ্বী লোপামুদ্রার পাশে দণ্ডায়মান জটা জুটোধারী তেজদীপ্ত মহর্ষি অগস্ত্য। তুমি মূলেই ভুল করেছ ইলবল। ভেবেছিলে কেউ তোমাকে আটকাতে পারবে না, কিন্তু এই কলিযুগে যদি রাক্ষস শক্তি নতুন করে জেগে ওঠে, তবে তাকে চ্যালেঞ্জ করে আবির্ভূত হবে দেবী শক্তি। বুঝতেই পারছো, বাতাপি আর তোমার ডাকে সাড়া দিয়ে ফিরে আসবে না। তুমি জানো আমার পরিপাকতন্ত্রের অসীম ক্ষমতার কথা। সমুদ্রের জল সম্পূর্ণ শুষে দানব সংহারে দেবরাজকে সাহায্য করেছিলাম আমি। বাতাপিকে তুমি মেরে রন্ধন করে আমাকে খেতে দিয়েছিলে, ঠিক যেভাবে তুমি এই অঞ্চলে সাধারণ দরিদ্র মানুষদের নিজের জালে ফেলে হত্যা করেছো। কিন্তু গতবারের মতো এবারেও বাতাপি আমার পাকস্থলীতে জীর্ণ হয়ে গেছে। সেই জন্যই আমার পত্নী মাংস খায়নি, যাতে বাতাপির মায়ায় ওর কোনো ক্ষতি না হয়। গতবার বাতাপির আত্মার বন্ধন খুলে দিয়ে আমি প্রচন্ড ভুল করেছি। এবার আত্মা হবে না। বাতাপির আত্মাকে অ্যারেস্ট করার জন্য অলরেডি যমরাজ তার পাশ অস্ত্র পাঠিয়ে দিয়েছেন। ওই দেখো, বাতাপি এখান থেকে সোজা নরকে যাবে। অ্যালং উইথ ইউ ইলবল, তুমি ক্রীড়নকে পরিণত হয়েছ। তোমরা শিকার আর আমরা শিকারী। লোপামুদ্রার শেষ বাক্যটি ইলবলের ক্রোধের জ্বালামুখ খুলে দিল। মুহূর্তের মধ্যে তার হাতে চলে এলো একটা বিকট দর্শন খড়গ। সূর্যের আলোর মতো তার নিষ্কলঙ্ক রং সবার চোখ ধাঁধিয়ে দিল। ইলবল চিৎকার করে বলল, মূর্খ তপস্বিনী, তুমি ইলবলের আসল ক্ষমতা এখনো দেখোনি, এবার দেখবে। আমি অন্যান্য রাক্ষসের মতো অকারণে নরহত্যা করি না। তার পেছনে অন্য উদ্দেশ্য আছে, রাক্ষসগুলোর উত্তরণ। জানি ইলবল। তোমার মালিক, বা বলা উচিত এক্স বস রাক্ষস রাজ রাবণ ত্রেতা যুগে তোমাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, যাতে মানুষের আত্মাকে বন্দি করে রাক্ষসদের দাস বানানো যায়। তারপর সেই আত্মার যখন পুনর্জন্ম হবে, নর, বানর, পশু, পক্ষী, যক্ষ, দেব, দানব, সে হয়ে পড়বে রাক্ষসদের জন্মদাস। এভাবে সমগ্র সৃষ্টির ওপর স্থাপিত হবে রাক্ষসকুলের অপ্রতিহত কর্তৃত্ব। কিন্তু ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের হাতে রাবণ নিহত হবার পর এই প্রজেক্ট অবসোলেট হয়ে যায়। সেটাই আবার তুমি নতুন ভাবে শুরু করে ত্রিভুবনের অধীশ্বর হওয়ার স্বপ্ন দেখছো, তাই না? তুমি আর তোমার স্ত্রী প্রয়োজনের তুলনায় বড় বেশি জেনে ফেলেছ মহর্ষি। কিন্তু এই চক্রান্তের কথা তোমরা আর কাউকে বলতে পারবে না। আমাকে এই মন্তব্যত খড়গটি দিয়েছিলেন স্বয়ং লঙ্কাপতি রাবণ। একে নিবারণ করার ক্ষমতা অগস্ত্য বা লোপামুদ্রা কারোরই নেই। কাউকে বলার প্রয়োজন নেই ইলবল, কারণ রাক্ষসদের এই গোপন প্রজেক্টের কথা অলরেডি ত্রিদেবের কর্ণগোচর হয়েছে। তাই দেবলোকের সিক্রেট এজেন্ট হিসেবে আমি এবং আমার পত্নী
রাক্ষসের আস্তানায় ইনফিল্ট্রেট করেছি এই প্রজেক্টকে চিরতরে ধ্বংস করার জন্য। সে কাজ আমরা প্রায় সমাপ্ত করেছি বাতাপি আর মায়াকে বিনাশ করে। বাকি আছো শুধু তুমি আর তোমার রাবণ প্রদত্ত খড়গ। স্বয়ং রাবণকে যিনি ত্রেতা যুগে বধ করেছিলেন, এই কলিযুগে তোমাকেও তিনিই চরম শাস্তি দেবেন। তবে তোমার মতো তুচ্ছ ক্ষমতা সম্পন্ন রাক্ষসের জন্য সেই ভগবান বিষ্ণুর নিজে প্রকট হবার প্রয়োজন নেই, তার এই দুই কর্মীই যথেষ্ট। স্বামী, আসুন, এই রাক্ষসের অন্ত করা যাক। অগস্ত্য এবং লোপামুদ্রা চোখ বুজে হাত জোর করে তাঁদের প্রভুকে স্মরণ করলেন। ইলবল খড়গ উঁচিয়ে অগস্ত্যের উপর ঝাঁপিয়ে পড়তে গেল। ঠিক সেই মুহূর্তে এক প্রবল আলো তার সামনে ঝলসে উঠল। সহস্র সূর্যের তেজ সম্বলিত এক চাকার মতো ঘূর্ণায়মান শক্তি সহসা আবির্ভূত হল। ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র। সেই চক্রের তেজে ইলবলের চোখ ধাঁধিয়ে গেল। খড়গ হস্তচ্যুত হল। দু হাতে চোখ ঢেকে সে অগস্ত্যের পদপ্রান্তে ধরাশায়ী হল। তার আর্তনাদ শোনা গেল। ক্ষমা, ক্ষমা। আমি আগের বার তোমায় সাবধান করেছিলাম ইলবল, যে দ্বিতীয়বার পাপাচারে লিপ্ত হইও না, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তুমি ক্ষমার অযোগ্য। মহর্ষি অগস্ত্যর কথা শেষ হতে না হতেই চক্রের আঘাতে ইলবল দ্বিখণ্ডিত হয়ে গেল। তার মৃতদেহের দিকে তাকিয়ে লোপামুদ্রা তাঁর স্বামীকে বললেন, আমাদের কাজ সুষ্ঠুভাবে শেষ হল, তাই না? আপাতত। তবে দানব শক্তি যদি পুনরায় কখনো জেগে ওঠে, তখন প্রভুর আজ্ঞাবহ সমাজকর্মীরা আবার ধরিত্রীর বুকে আবির্ভূত হবে, মানব কুলের রক্ষক রূপে। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্টে আপনাদের মতামত আর পরামর্শ লিখে জানান। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্পের আপডেট পেতে আইকনটা ক্লিক করে রাখুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আবার দেখা হবে আরও এক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।